নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এমপি মন্ত্রীরা নিজ এলাকায় তুলে ধরবেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির শীর্ষ নেতারা একমত হলেও আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত। কেউ চান শান্তিপূর্ণ, কেউ বা কঠোর কর্মসূচি। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনেও বাড়ি ফিরছে অনেকে। বাস ও ট্রেন স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। মশক নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে 2 বেলা ওষুধ ছিটানোর কথা থাকলেও কয়েক মাসেও দেখা যায় না কর্মীদের। অভিযোগ এলাকাবাসীর, কাজ হচ্ছে দাবি সিটি কর্পোরেশনের। এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। টানা নিষেধাজ্ঞার পর মাছের আকালে জেলে পরিবারে চরম দুর্দিন। সময় সংবাদের সঙ্গে আমি বিথি হক। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে দলীয় প্রধান শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করবেন। একই সঙ্গে বর্তমান এমপি মন্ত্রীরা নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরবেন। দলটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা জানালেন, সাংগঠনিক ও এ কার্যক্রম সর্বোচ্চ পর্যায় থেকে কঠোরভাবে মনিটরিং করা হবে। ফেরদৌস লিপির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দলকে সাংগঠনিকভাবে গোছাতে শুরু করেছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় কাউন্সিলের পরপরই দলীয় প্রধান ও কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর শুরু করেছেন, সভা সমাবেশ করেছেন বিভিন্ন স্তরে। এছাড়া দলে গতি আনতে মে মাসে দলের বর্ধিত সভায় উদ্বোধন করা হয় সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ নবায়ন। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দলের সভাপতি যেমন ছুটে গেছেন, তেমনি দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে বিভিন্ন কাজে। আর ঈদের পর পুরো টার্গেট থাকছে একাদশ সংসদ নির্বাচন। বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। আমরা আমাদের ঈদের পরে আমাদের সাংগঠনিক তৎপরতা আরো অনেক ব্যাপক বৃদ্ধি পাবে। আমাদের মূল টার্গেট থাকবে যে প্রথম থেকে আমরা যেটা করব, আমাদের তৃণমূল পর্যায়ে যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব আছে, গ্রুপিং আছে, সেগুলোকে নিরসন করা এবং সাংগঠনিক যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে দ্রুত কাটিয়ে তোলা। বর্তমান সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছানোর জন্য গণসংযোগ সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকবে আওয়ামী লীগ, জানালেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা আশা করছি যে সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি সহ সবাই অংশগ্রহণ করবে, কারণ নির্বাচনের যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের কাজ হলো জাতীয় পর্যায়ে যে উন্নয়নগুলো হয়েছে বা সফলতাগুলো এসছে সরকারের এবং দেশের বিভিন্ন স্থানীয় পর্যায়ে উন্নয়নগুলো হয়েছে, এগুলো যার যার এলাকায় যেমন স্থানীয় উন্নয়নগুলো তারা তুলে ধরবে মানুষের সামনে, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায়ে যে আমরা সফলতা অর্জন করেছি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আমরা জঙ্গি দমনের ক্ষেত্রে, সবগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানালেও সহিংসতামূলক কর্মকাণ্ড জনগণই প্রতিরোধ করবে বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। আমাদের সব দেশই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সভা, সেমিনার, মানববন্ধন নাকি রাজপথের আন্দোলন, কোন পথে যাবে দল? এ নিয়ে দ্বিধা বিভক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা। কারো চাওয়া সরকারের মনোভাব বুঝে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সামনে এগোতে, আবার কেউ জোর দিচ্ছেন কঠোর কর্মসূচিতে নামার ব্যাপারেই। এ নিয়ে চাপা ক্ষোভও দেখা গেছে নেতাদের মধ্যে। আন্দোলনের ধরন নিয়ে মতবিরোধ যাই থাক, আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একমত সবাই। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2016 সালের 5 জানুয়ারি নয়াপল্টনের সমাবেশের 1 বছরের বেশি সময় পর গত 2 মার্চ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রকাশ্য কর্মসূচি পালন করে বিএনপি। এরপর পহেলা বৈশাখে ও পহেলা মের শ্রমিক দিবসে প্রকাশ্য কর্মসূচি পালন করে দলটি। বাকি সময় কেটে গেছে ইফতার পার্টি, সভা, সেমিনার আর সংবাদ সম্মেলনেই।
ধীরে ধীরে নির্বাচন এগিয়ে আসছে। এ অবস্থায় আন্দোলন নিয়ে কি ভাবছেন দলের শীর্ষ নেতারা? আমরা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সময় অতিবাহিত করতে চাই। আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে হামলা করলেও আমরা প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু আপাতত করছি না, যাতে নির্বাচনের পরিবেশ বিনষ্ট না হয়। তবে বিএনপি এখন যা করছে তাকে আন্দোলন বলতেই আপত্তি আছে এই শীর্ষ নেতার। এখন তো কোনো মুভমেন্ট নাই, এটার নাম মুভমেন্ট নাই। বিরোধী দলের থাকা অবস্থায় বিএনপির মতো দল যদি আজকে আওয়ামী লীগ থাকতো তারা কি করতো? আমরা কি তা করছি? তা করছি না। তা করছি না বলে তো আমাদেরকে ছাড় দিচ্ছে না। দলের এই স্থায়ী কমিটির সদস্য রাজপথের আন্দোলনের পক্ষে মত দিলেও এখনই তা ভাবতে নারাজ এই ভাইস চেয়ারম্যান। আমরা অপেক্ষা করে দেখব সরকারের অ্যাটিটিউডে কোনো পরিবর্তন হয় কিনা। সময় বলে দিবে, বিএনপি সিদ্ধান্ত নেবে। তা আমরা নির্বাচনে যেতে চাই নিশ্চয়ই, কারণ আমাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আন্দোলনে থাকলে তাদেরও তো একটু কষ্ট হবে না। এখন তো খুব আরামে এসে আছে, যেখানে মন চায় সেখানে নামে, যার কিছু তাকেই ধরে। আর পুলিশ কোনোদিন আন্দোলনে তো জয়ী হইতে পারে নাই। তবে কৌশল যাই হোক, শেষমেশ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করাই দলের লক্ষ্য বলে জানালেন এই নেতা। শরীর করতে খাইতে পারে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনেও বাড়ি ফিরছে সাধারণ মানুষ। উপচে পড়া ভিড় না হলেও রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি ট্রেনেই ছিল বাড়ি ফেরা মানুষের চাপ। কাজের চাপে পরিবারের বাইরে যারা এই যান্ত্রিক নগরে ঈদের দিন কাটিয়েছেন, আজ তারা ফিরছেন নারীর টানে। সকাল থেকে কমলাপুরের টিকিট কাউন্টারগুলোতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ট্রেনের মধ্যে জায়গা না হয় অনেকেই ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছেন ছাদে। ঈদের দিনে না হলেও ঈদের পরের দিনে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দে উচ্ছ্বাস ছিল বাড়ি ফেরা মানুষের চোখে মুখে। রাস্তাঘাটে মানুষজন বেশি থাকে, এর জন্য সবাই চায় যে একটু পরে যেতে। অফিসিয়াল ব্যস্ততার কারণে আসলে ঈদের আগে যেতে পারিনি। তাছাড়া ওই ঈদের আগে যে ভোগান্তি, ভিড়, এই জন্য ভাবলাম ঈদের পরে যাই। কিন্তু ঈদের পরে এখন দেখতেছি যে এখনো প্রচন্ড ভিড়। ঈদের আগে টিকিট পাইনি, এখন মা একটু অসুস্থ। টেইলারিং ব্যবসা আছে, ঈদের সময় তো টেইলারিং কাজটা বেশি হয়, তো এই জন্য ঈদের পরের দিন যাচ্ছি আর কি। এদিকে বাড়ি ফেরা মানুষের চাপ রয়েছে সড়ক পথেও। রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেলিয়া। বিথি, আমরা সকাল থেকে কিন্তু দেখেছি রাজধানীতে শুধুমাত্র কিন্তু যে ঢাকা ছেড়ে যারা গেছেন তার সাথে কিন্তু ঈদের পরদিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আসলে রাজধানী ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। ঠিক ট্রেন স্টেশনে যেরকম আমরা ভিড় দেখেছি একই রকম ভিড় আমরা দেখতে পেয়েছি বাস টার্মিনালগুলোতে। এই মুহূর্তে গাবতলীতে আপনি যে মানুষগুলোকে দেখছেন যারা আসলে অপেক্ষা করছে বাসের জন্য, তারা প্রত্যেকেই হচ্ছে ঈদে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে সকালেই বেরিয়েছেন এবং গাবতলী বাস টার্মিনালের এখানে তারা অপেক্ষা করছেন। এবং এখানে আমরা যারা টিকিট বিক্রেতা আছে এবং পরিবহন কর্মী আছে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের দিনে আসলে ঈদের পর দিন যেহেতু আজকের দিন আসলে কি ধরনের যাত্রী রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে তারা জানিয়েছে যে সাধারণ যে দিনগুলো রয়েছে সে দিনের তুলনায় কিন্তু আজ অনেক বেশি যাত্রী যাচ্ছে এবং এরা আসলে ঈদের যে যাত্রী সেই ঈদের যাত্রীরাই কিন্তু আসলে আজ যাচ্ছে। সকাল থেকে এই যাত্রীদের ভিড় ছিল এবং এখন পর্যন্ত সকাল থেকেই হচ্ছে তারা আসলে টিকিট বেচাকেনা শুরু করেছেন এবং শিডিউল অনুযায়ী যে যখনই আসলে বাসগুলো ভর্তি হয়ে যাচ্ছে, যাত্রীতে পূর্ণ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে। এছাড়া রাস্তার যে অবস্থার কথা আমরা জানতে চেয়েছিলাম, রাস্তার অবস্থা কি এবং যাতায়াত বা পরিবহনের ব্যবস্থাপনার কি অবস্থা সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানিয়েছেন। রাস্তা বেশ ফাঁকা এবং সাধারণ যে যাত্রীরা আসলে আজ রওনা দিয়েছেন তারা একই বিষয়ে জানিয়েছেন যে যেন রাস্তায় কোনো ধরনের আসলে যানজটে পড়তে না হয় এবং অনেকটা ভোগান্তি কমানোর উদ্দেশ্যেই কিন্তু আসলে তারা ঈদের পর দিন বা পরের সময়টিকে বেছে নিয়েছেন। এছাড়া অনেকে যে ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি নিয়েছেন, অনেকে হয়তো টিকিট না পাওয়ার কারণে হচ্ছে বাড়িতে আসলে যেতে পারেননি। সেক্ষেত্রে তারা আজকের দিনটিকে বেছে নিয়েছেন এবং একইভাবে কিন্তু তারা জানিয়েছেন
যে আজ হয়তো তারা নিরাপদেই বাড়িতে পৌঁছাতে পারবেন এবং বাড়িতে আসলে আত্মীয় স্বজনরা যদিও ঈদ গতকাল ছিল, তারপরও আজ মানুষগুলো সবাই অপেক্ষা করছে, বাড়ির দিকে রওনা দিচ্ছেন, একই সাথে ঈদের আমেজ তারা একই সাথে উপভোগ করবেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বিথি। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের পরদিনও ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এদিকে ঈদের ছুটি কাটাতে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে 6টি পয়েন্টে পর্যটকদের ঢল নেমেছে। এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ বিতি। কক্সবাজারের যে সৈকত এখন পর্যটকদের পদভারে মুখরিত। কক্সবাজারে যে 6টি পয়েন্ট রয়েছে সেই 6টি পয়েন্টে কিন্তু হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছে সে ভোর থেকে। আপনারা জানেন গতকাল রাত থেকে কিন্তু রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এই দুটি শহরের বাসগুলি সব যেন এই সৈকত নগরী মুখী হয়েছিল এবং যা এখনো অব্যাহত আছে। আপনারা জানেন যে গত 3 মাস ধরে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে যে পর্যটক শূন্য ছিল এই সৈকত নগরী, এখন তা অনেকটা ভরে গেছে। অর্থাৎ যারা হোটেল মালিক বা রয়েছেন তারা বলছেন মূলত এখন পর্যন্ত তারা 80% হোটেল বুকিং হয়ে গেছে এবং আরো হয়তো আগামীকাল পরশুর মধ্যে প্রায় 100% বুকিং হয়ে যাবে। আপনারা জানেন যে কক্সবাজার যে 6টি পয়েন্ট রয়েছে, কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্ট, বিমানবন্দর পয়েন্ট, সবগুলো পয়েন্টে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় এবং হোটেল মোটেল রিসোর্ট যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে। আপনারা জানেন যে গত এই মাসের শুরুতে ছিল ঘূর্ণিঝড় মোরার ছিল, মোরার পরে যে রমজান পুরো মাস কিছুটা খরা কেটেছে পর্যটকদের এবং হোটেল তেমন ব্যবসা হয়নি, কিন্তু এই রমজান অর্থাৎ ঈদের শুরুতে কিন্তু তাদের যে হতাশা ছিল সেই হতাশা তাদের কেটে গেছে। তাদের আশানুরূপ তারা পর্যটক পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তা আমরা কথা বলেছিলাম এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, বিশেষ করে টুরিস্ট পুলিশের সাথে। টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে যেহেতু এই কক্সবাজার সৈকতের মধ্যে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছে, একটা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে যায়। আর এরই প্রেক্ষিতে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। আমরা কথা বলার চেষ্টা করব, বিশেষ করে এখানে যারা সমবেত হয়েছেন তেমনই একজনের কথা বলার চেষ্টা করি যে আপনার আসলে কেমন লাগছে না, খুব মজা লাগছে আসলে। বাংলাদেশের মধ্যে এত ভালো একটা ট্যুরিস্ট স্পট শুধু খুবই ভালো। এর আগে এসেছি, আবার আসছি, খুব মজা পাইতেছি, খুব মজা। আপনার কেমন লাগছে? অনেক মজা হচ্ছে, অনেক। কিরকম মজা সেটা একটু বলবেন? খুব ভালো লাগছে। দেখবেন দুজন আসে যে পরিবার পরিজন নিয়ে তারা বেড়াতে এসছেন এবং তারা বলতে তাদের খুবই মজা, তারা যে আনন্দ যেটা সৈকতে এসে সে আনন্দ যে একটা উপভোগের বিষয় সেই উপভোগটা তারা এখানে করছেন। আপনি দেখতে পাচ্ছেন ভোরবেলা থেকে কিন্তু সকল পর্যটক এখানে এসে এই সৈকত নগরীতে ভিড় করে। বিশেষ করে যে 6টি পয়েন্ট রয়েছে সেই 6টি পয়েন্টে কিন্তু হাজার হাজার পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন যে সৈকতের যে উত্তাল ঢেউ সে ঢেউ যেন ছাপিয়ে যাচ্ছে যে পর্যটকদের শোরগোল এবং পর্যটকদের আনন্দের মধ্যে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশেষ করে এখানে যে রাইডগুলো আছে, সি রাইড এবং সিলেট থেকে শুরু করে সবগুলো পয়েন্টে কিন্তু এখন একই অবস্থা, অর্থাৎ প্রতিটি পয়েন্টে হাজার হাজার পর্যটক ভিড় করে আছে এবং তারা আনন্দ উদযাপন করছে। এবং হোটেল মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা যেটা আশা করেছিলেন তার চেয়েও বেশি তারা আশানুরূপ তাদের ব্যবসা হচ্ছে। তারা ধারণা করেছিল ঈদের শুরুতে হয়তো 30 থেকে 40% ব্যবসা, তারা বলছে এখন 80% তাদের ব্যবসা হচ্ছে এবং আগামী একদিনের মধ্যে হয়তো 100% ব্যবসা হবে বলে তারা বলছেন। তো এখন পর্যন্ত এ ছিল আমার কাছে চট্টগ্রাম কক্সবাজারের সৈকত থেকে সর্বশেষ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছুটি কাটাতে আসা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। ঈদের আনন্দকে আরো স্মরণীয় করে রাখতে সিলেটের জাফলংয়ে ঘুরতে গেছেন প্রকৃতিপ্রেমী অনেক মানুষ। সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ বিথি, আমি আজ চলে এসেছি প্রকৃতির একেবারে কাছাকাছি জায়গায়, সিলেটের জাফলংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আছি জাফলং থেকে 10 কিলোমিটার আগে নলজুরি এলাকায়। এখানে সবচেয়ে বড় সৌন্দর্য যেটি হলো যে কাছ থেকেই ভারতের মেঘালয় পাহাড়ে মনোমুগ্ধকর ঝর্ণা দেখা যায়। আপনাদেরকে আমরা ক্যামেরায় সেই ঝর্ণাটি দেখানোর চেষ্টা করব। যদিও এই ঝর্ণাটি ভারতের মেঘালয় অংশে পড়েছে, কিন্তু এই ঝর্ণাটি যদি বাংলাদেশের অংশে পড়তো তাহলে এটি যে মৌলভীবাজারের মাধবকুণ্ড যেটি রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত, সেটির যে এটি 3 থেকে 4 গুণ উঁচু জলপ্রপাত হতো। এবং এই জলপ্রপাতের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছুক্ষণ আগে এই পাহাড়টি মেঘে ঢাকা ছিল, কিন্তু এখন বেলা যত বাড়ছে এবং আকাশে রোদ ওঠা শুরু করছে, এখন এই পাহাড় থেকে মেঘ চলে গেছে। এবং এই এলাকার আরেকটি সৌন্দর্য হলো আমরা যেখানে আছি
এখান থেকে 500 হাত দূরে ভারতের অংশ শুরু, এবং সেখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরা দেখানো যাবে না, যে লাল শাপলা ভেসে উঠেছে এই এখানের যে হাওর যেটি রয়েছে সেই হাওরে। এবং এখানের আরেকটি সৌন্দর্য হলো যে এখানে এর কাছেই বাংলাদেশের অংশে একটি রিসোর্ট রয়েছে, সেই রিসোর্ট থেকে সরাসরি এই ঝর্ণাটি দেখা যায় এবং পর্যটক যারা আছেন তারা জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে তারা সবাই চলে এসেছেন জাফলং এ। এবং আমরা যেমনটি দেখেছি যে আজ ভোর থেকেই তারা সবাই জাফলং মুখী, এবং জাফলং এ আসলে যেমনটি দেখা যায় যে জৈন্তাপুর থেকে জাফলং পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা এভাবে ভারতের মেঘালয় পাহাড়ে সারি সারি ঝর্ণার দেখা পাওয়া যায়। এবং এছাড়াও এই জাফলং এলাকায় চা বাগানের দেখা পাওয়া যায়, সেই সাথে দেখা পাওয়া যায় জাফলং 0 পয়েন্টের যে সৌন্দর্য, পিয়াইন নদীর স্বচ্ছ পানি, এবং এই পিয়াইন নদী থেকে আরেকটু সামনে এগোলে আরেকটি ঝর্ণা, মায়াবী ঝর্ণা, সেটিও ভারতের অংশে পড়েছে, কিন্তু সেই ঝর্ণার কাছে মানুষ যেতে পারে, কিন্তু আপনারা যেই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণার কাছে পর্যটকরা যেতে পারেন না। আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে আমরা এই মায়াবী ঝর্ণাটি দেখাবো, এবং 0 পয়েন্ট থেকে আমরা পিয়াইন নদীর স্বচ্ছ পানি আমরা আপনাদের দেখাবো। আমি কথা বলবো একজন পর্যটকের সাথে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন এবং এই এলাকার পরিবেশটা আপনার কি রকম লাগছে? আমি আসছি ঢাকার থেকে, লালবাগ থেকে। এখানে বছরে একবার ভালো ছুটি পাই ঈদের মধ্যে, তখন আসি। মূলত আমার আশা হয়েছে যে আমার বড় আপু বাংলাদেশ বেতারের সিঙ্গার, তার সাথে আমি শুটিং করবো। এখানে প্রকৃতিটা খুব সুন্দরী, কিন্তু ঢাকা সদর থেকে যখন আমরা এখানে আসলাম জাফলং এর, তখন রাস্তাঘাটগুলো একটু অনেক খারাপ লাগলো, কিন্তু এখানে অনেক সুন্দরী লাগতেছে। আমাদের সকালবেলা উঠলাম, মেঘ দেখলাম ভাসতেছে, এবং এখানে ঝর্ণা দেখলাম, অনেক কিছু সুন্দর লাগতেছে, লাল সবুজে ঘেরা সব পুরাটা জাফলং। আপনার কাছে কি রকম লাগলো? যে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আসছি ঢাকা মিরপুর থেকে, আমি এই জায়গায় আসছি প্রথম, আমি আর কোনো সময় আসি নাই, ছুটি পাইছি, আমি হাসপাতালে চাকরি করি, এই জায়গা থেকে আসছি, গাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ বিথি। আপনি যেমনটি দেখলেন যে আসলে সবাই এসেছেন এই জাফলং এর প্রকৃতির কাছে, প্রকৃতি দেখতে, কিন্তু আসার পথে পর্যটকরা যে ভোগান্তির শিকার হচ্ছেন, জাফলং এর ভাঙা রাস্তা, আমরা পরবর্তী সংবাদে আপনাদের দেখাবো যে এত দুর্ভোগ, এত ভোগান্তি পোহাতে হয় মানুষদেরকে, এবং এখানে কোনো পাবলিক যানবাহন না থাকায় প্রত্যেকেই আসলে প্রাইভেট যান দিয়ে চলে আসতে হচ্ছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের জাফলং থেকে সবশেষ খবর। দর্শক, সিলেটের জাফলং এ ঘুরতে যাওয়া প্রকৃতিপ্রেমী মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহাদ। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহীর উপজেলায় বিভিন্ন খাল দখল করে গড়ে উঠেছে স্থাপনা। সংকট কৃষি ও ব্যবহারিক কাজে খাল খনন ও দখলমুক্ত করার পরিকল্পনা। গ্রামে গিয়ে ঈদ উদযাপন করছেন বেশিরভাগ নগরবাসী। জনপদে লেগেছে তাই আনন্দের ছোঁয়া। স্বজনদের কাছে পেয়ে প্রতিটি পরিবারই খুশিতে আত্মহারা। আবহমান কাল ধরে এভাবে হাজারো প্রযুক্তি ভুলে গল্প, গান, আড্ডায় ঈদ উদযাপনে মিলিত হয় পুরো পরিবার। এই বন্ধন আর খুশির রেশ থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার। গ্রামীণ ঈদ আনন্দ নিয়ে মৌসুমী মৌয়ের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। স্টেশন এই হুইসেল ভীষণভাবে চেনা যাত্রীদের, কারণ এখানেই তাদের বহুদিনের ফেলে আসা সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রামীণ জীবন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। তবে একা নয়, সঙ্গে রয়েছে পুরো পরিবার। আপনজনদের কাছে পেয়ে গ্রামগুলো সেজেছে ভিন্ন রঙে। আপনজনদের দাবি ঈদকে ঘিরে বছরে একদিন প্রতিটি পরিবারে তৈরি হয় এই চাঁদের হাট। শুধু একদিন নয়, সারা বছরই এই সম্পর্কগুলো কাটুক পারস্পরিক বন্ধন, শ্রদ্ধা এবং ভালোবাসায়। বাতাসে আনন্দের রং, টিনের চালের ছোট্ট ঘরে উপচে পড়ছে খুশির বাঁধ। প্রিয় মানুষ, প্রিয় মুখের অপেক্ষার পর আনন্দের ষোলকলাপূর্ণ। ফোন করে বলে আমরা আজকে আসবো বা পরশুদিন আসবো, তখন থেকে আমরা ঘন্টা গুনতে থাকি। বাবা মা, শ্বশুর শাশুড়ি, যা দেবর ভাসুর সবার সাথে ঈদ করতে পারবো, আশেপাশে মানুষ, ফ্রেন্ড সার্কেল, এটাই হচ্ছে খুশির মজা। হাজার পরিশ্রমের মধ্যে একটু আনন্দ, অনেক সবাই মুখ দেখা, সবার সাথে কথা বলা, সব বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা। উপহার আর নতুন পোশাকে তৃপ্ত চোখ, আর পিঠা তৈরির ঘ্রাণ এই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিভিন্ন রকম পিঠা তৈরি করি, এসব পিঠা যখন সবাই একসাথে বসে খায় তখন মনের ভিতর থেকে শান্তি পায়। পোলাহান বাইতে ওটি বানিয়ে দেয়, পোলাহান ওটি খায়, ওটি ভালো লাগে। নাতি নাত করে বাইতে খুশি লাগে, কাপড় চোপড় আনছে,
টাকা পয়সা দিছে। বাদ যায় না হাসি ঠাট্টা। শৈশবের বন্ধুদের কাছে পেয়ে ঘর হাট বাজার সবখানেই চায়ের কাপে ঝড়। এভাবে হই হুল্লোড় আর ছুটোছুটিতে এই ঈদ উদযাপনের বার্তা ছড়িয়ে যাক সবখানে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রতি বছর শুধুমাত্র মশক নিধনের জন্য 2 সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় অর্ধশত কোটি টাকা। উদ্দেশ্য, ওয়ার্ডে ওয়ার্ডে 2 বেলা ওষুধ ছিটানো হবে, পরিষ্কার রাখা হবে নগরীর নর্দমাগুলো। কিন্তু নগরবাসী বলছেন 2 বেলা তো দূরের কথা, সপ্তাহে কখনো কখনো মাসেও দেখা পাওয়া যায় না মশক নিধন কর্মীদের। সিটি কর্পোরেশনের দাবি তারা কাজ করছে, কিন্তু নগর পরিকল্পনাবিদরা বলছেন শহরব্যাপী মশাবাহিত রোগের বিস্তারের বাস্তবতায় সিটি কর্মকর্তাদের এমন বক্তব্য অনভিপ্রেত। আরো জানাচ্ছেন আজহার লিমন, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। রাজধানীর খিলগাঁও এলাকার এই নর্দমার মতোই দূষণ আর অপরিচ্ছন্নতায় পুরো শহরই যেন মশার জন্য এক অভয়ারণ্য, নিরাপদ প্রজনন স্থল। সন্ধ্যার পরে তো আপনারা এই জায়গায় দাঁড়াইতে পারবেন না মশার জন্য। খুবই খারাপ অবস্থা হয়ে যায়, একদম বসাই যায় না, সবসময় হাঁটতে থাকতে হয়। দিনের বেলা আমরা খাটের মধ্যে বসে থাকি, এদিকে পায়ের মধ্যে মশার কামায় ফোলা চাকা চাকা মতো করে ফেলা। আইনত এসব নর্দমায় প্রতিদিন 2 বেলা করে মশার ওষুধ ছিটানো, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মশার সার্বিক প্রজনন পরিবেশ ধ্বংসের ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। বর্জ্য ব্যবস্থাপনা নির্ধারিত অর্থের বাইরেও ড্রেন পরিষ্কার, ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় সহ আলাদা আলাদা কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র মশক নিধনের জন্য 2 সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 50 কোটি টাকা। প্রতি বছরেই বেড়েছে যে বাজেটের আকার। আমরা ছোটকাল থেকে এখানেই, কিন্তু আমাদের চোখের সামনে এখন তো দেখলাম না যে মশার ওষুধ দিতে, তার মতো দেয় নাই। ঠিক আছে, এখনো দিতে আছে না। এই যে রাস্তার পরিস্থিতি দেখেন, ড্রেনের অবস্থা। সকাল বিকাল তো বাদে, 1 সপ্তাহ না, 15 দিনে নেয়, 3 মাসও আসে না। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি তারা কাজ করছেন। আমাদের 54টা ওয়ার্ডে 5 থেকে 6 জন মশক কর্মী নিয়োজিত আছে। এরা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত বিভিন্ন জলাশয়, ড্রেন, ওই পানিতে এরা অ্যাডাল্টিসাইড স্প্রে মেশিনের মাধ্যমে এটা দিয়ে থাকে। এরপরে আমাদের অ্যাডাল্টিসাইড কার্যক্রম হয় বিকেলবেলা। আপ্রাণ চেষ্টা করি এই কাজগুলিকে আমাদের সাধ্যমতো সর্বাত্মকভাবে চেষ্টা করি সোর্স রিডাকশন করার জন্য। আপনি কি এই টঙ্ঘরগুলি উঠার ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি কি এই বস্তিগুলিকে আপনি কি স্বাস্থ্যকর অবস্থায় এনে দিতে পারবেন? এই জায়গাগুলি তো আমাদের হাত নেই, আমরা তো এই জায়গায় কাজ করার সুযোগ পাই না। কর্মকর্তাদের এমন বক্তব্যের সাথে একমত নয় নগর পরিকল্পনাবিদরা। ব্যক্তিগত জায়গার বাইরে যতগুলো জায়গা আছে, যেগুলোকে আমরা গণপরিষদ এলাকা বলছি, এই জায়গাগুলো থেকে কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব এই জায়গাগুলোতে মশা দমনের কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীতে চিকনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগ যখন ছড়িয়ে পড়েছে, তখন সিটি কর্পোরেশন হাতে নিয়েছে এরকম কিছু ক্রাশ কিংবা নিবিড় কর্মসূচি। তাই বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র কিছু সচেতনতামূলক কর্মসূচি কিংবা ক্রাশ প্রোগ্রাম নয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে নিয়মিত করতে হবে যেমন এই কার্যক্রমকে, তেমনি নিশ্চিত করতে হবে মশক নিধনের জন্য প্রতি বছর বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নদী থেকে বেরিয়ে আসা খালবিল দখলে রাজশাহীর বিভিন্ন উপজেলায় কৃষি ও ব্যবহারিক সহ নানা কাজে দেখা দিয়েছে পানির অভাব। প্রত্যক্ষ এ প্রভাবে দুপারের মানুষ পড়েছে সংকটে। খাল দখল করে স্থাপনা গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে এ সংকট। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে খাল খনন প্রকল্প ও দখল মুক্তের পরিকল্পনা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নদীর বৃষ্টি ও নানা উৎস থেকে পানি নিয়ে গ্রামের বুক চিরে একে বেঁকে বয়ে চলে অসংখ্য খাল, কিন্তু স্বাভাবিক গতিপথে উঠেছে প্রতিবন্ধকতার দেয়াল। উপজেলার কৃষক সংগঠনগুলো বলছে রাজশাহী জেলার 66টি খালের মধ্যে অধিকাংশ খালের মুখে পুকুর খনন, স্থাপনা নির্মাণ সহ বিভিন্নভাবে দখল হচ্ছে। খালে পানি প্রবাহ কমায় বাড়ছে কৃষকের সেচ খরচ, গবাদি পশু পাখি পালন ও নিত্যদিনের গৃহস্থালী কাজে পানির সংকটে পড়ছে খাল তীরবর্তী মানুষেরা। মিঠা পানির সুস্বাদু মাছ থেকে বঞ্চিত হচ্ছে জেলেরা। নদী আস্তে আস্তে ভরাট হইতে হইতে এখন এমনই ভরাট হয়েছে যে গা গোসল করতে হবে, সেটার ব্যবস্থা নাই। যে বিল্ডিং গুলো করছে, এই বিল্ডিং করা বন্ধ করলে পারে আমাদের নদীতে পানি পাবো, মাছ পাবো, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবো আমরা। জেলা প্রশাসক এবং সবার কাছে আহ্বান করছে পুনরায় যেন এই নদীটার দিকে আবারও সরকার দৃষ্টায়ন করে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে খাল ও সরকারি পুকুর ব্যাপক ভিত্তিতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রতিনিধি। একটা প্রস্তাবনা আমি পাঠিয়েছি, ব্যাপক ভিত্তিক খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি মনে করি যে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই খালগুলো খনন করা সম্ভব হবে।
পাশাপাশি কৃষি ও পরিবেশের স্বার্থে নির্বিঘ্নে পানি প্রবাহ অব্যাহত রাখতে খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই খালগুলো উদ্ধারের জন্য এবং জবরদখল যেগুলো আছে অবৈধ জবরদখল এগুলো উদ্ধারের জন্য আমরা জেলা প্রশাসন থেকে প্রচলিত আইনের ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ গ্রহণ করছি। রাজশাহী জেলা মৎস্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার 278 হেক্টর খালের মধ্যে দখল হচ্ছে অর্ধেকের বেশি। গত বছর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সেচের জন্য মোট খালের মাত্র 30 কিলোমিটার পুনঃখনন করেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে। বরগুনার আমতলীতে শুরু হয়েছে কাঁকড়া চাষ। স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় বাড়ছে চাষের সংখ্যা। মৎস্য বিভাগের সহায়তার আশ্বাস। দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিকের তৈরি খেলনার চাহিদা। আছে সস্তা শ্রমিক সুবিধা। এ খাতের ব্যবসায়ীরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামী 5 বছরের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে দেশীয় খেলনা রপ্তানিও করা সম্ভব। এর ফলে যে বিশাল শ্রমবাজার তৈরি হবে তাকে ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন এই শিল্পে কর্মরত শ্রমিকরা। শুভ খানের রিপোর্ট। শিশুদের বিনোদনের অন্যতম উপকরণ খেলনা। সন্তানের আবদার মেটাতে 1000 টাকা খরচ করে খেলনা কেনেন অভিভাবকরা। বাড়তি চাহিদার কারণে সম্প্রসারিত হচ্ছে প্লাস্টিক খেলনার অভ্যন্তরীণ বাজার। ব্যবসায়ীরা বলছেন 7 থেকে 8,000 কোটি টাকার দেশীয় খেলনা বাজারের সিংহভাগই আমদানি হয়। তবে এরই মধ্যে দেশে গড়ে উঠেছে শতাধিক কারখানা। বিনিয়োগ ছাড়িয়েছে 200 কোটি টাকা। আর এ খাতে কাজ করছেন প্রায় 50,000 শ্রমিক। গার্মেন্টসেতে অনেক ভালো। 1 বছর ধরে কাজ করি, টাকা পয়সা ভালো, মানে সব দিক দিয়ে সুবিধা আছে। 40% আমাদের চায়না থেকে মাল এটা উৎপাদন, মানে যেটা আমরা ইম্পোর্ট করতাম ওটা মানে কমে গেছে। আমাদের যে ফিটিং চায়না থেকে ভালো। প্রায় 7 লাখ কোটি টাকার বৈশ্বিক খেলনা বাজারের সিংহভাগ চীনের দখলে। উদ্যোক্তারা বলছেন অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানি বাজার ধরতে দেশে তৈরি হচ্ছে ট্রেন, গাড়ি, মুঠোফোন ও রিক্সা সহ প্রায় শতাধিক ধরনের প্লাস্টিকের খেলনা। তবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র পেতে নানা ভোগান্তির অভিযোগ তাদের। একটা গাড়ির 90% পার্টস এখানে বানাতে পারি, 10% এখন আমরা বানানোর অবস্থাতে যেতে পারিনি। যার জন্য আমরা সরকারকে বলছিলাম এটার একটা আলাদা কোড নম্বর দিয়ে এই মালটা আমরা যেন 1% বা 2% ট্যাক্সে মালটা আমরা ছুটাতে পারি, কিন্তু সেই সুযোগ আমরা অব্যাহতি পাইনি। আমরা যে সমস্ত এলাকা কাজ করি সেখানে ছোটখাটো শিল্প এলাকাগুলো করার অনুমোদন নেই। অনুমোদন না থাকার কারণে সেখানে আমরা ট্রেড লাইসেন্স পাচ্ছি না, সেখানে আমরা পরিবেশের কাগজ পাচ্ছি না। দেশের খেলনা তৈরিকারকরা বলছেন শ্রমিকের উচ্চ মজুরির কারণে চীন খেলনা শিল্প থেকে সরে যাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। এজন্য খেলনা শিল্পকে বিকশিত করতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়, সহজ শর্তে ঋণ এবং একটি নির্দিষ্ট শিল্পাঞ্চল চান দেশীয় উদ্যোক্তারা। তাদের দাবি এ খাতকে বিকশিত করা গেলে সাধারণ শ্রমিকের পাশাপাশি কারিগরি যন্ত্রাংশ তৈরিতে কাজে লাগানো যাবে প্রকৌশলীদের। শুভ খান, সময় সংবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। মৌসুম শুরু হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। 4 মাসের টানা নিষেধাজ্ঞার পর মাছের আকালের কারণে জেলে পরিবারে চলছে চরম দুর্দিন। এতে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের দাদনের বোঝা। আর টানা লোকসানের মুখে দিশেহারা মাছ ব্যবসায়ীরাও। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুন মাস থেকে মৌসুম শুরু হলেও এখনও ইলিশ শূন্য ভোলার নদ নদীগুলো। এ সময় ইলিশ সহজলভ্য হওয়ার কথা থাকলেও জেলেদের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নৌকা ট্রলার নিয়ে নদীতে যাচ্ছেন হাজার হাজার জেলে। মৌসুমে মাছ অনেকটাই কম, সংসার চালানোর মতো আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। অনেকেরই সমিতি আছে, কিস্তি দিতে পারে না, না পারে মনে করেন এখন আমাকে অবস্থা পুরো খারাপ চলতেছে। বাসা গাছা উগাছতে মনে করেন 1 বেলা খেলে 3 বেলা না খেতে মানে বড় অভাব আছে। ইলিশ না পাওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আগের দাদন ফেরত দূরে থাক, নতুন করে আবারও জেলেদের দাদন দিতে হিমশিম খাচ্ছেন তারা। যেভাবে পর্যাপ্ত পরিমাণ ইলিশ থাকার কথা তার 10 অংশের 1 অংশ নাই। লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে রাখছি তাদের কাছে, সেই টাকাটা তাদের কাছে আছে। সব দিক থেকে আমরা ক্ষতির দিকে আছি। স্টাফের বেতন, জেলেদের কিছু হালাত বরাত আছে, বিভিন্ন ইয়া মনে করেন প্রত্যেক মাসে 25 থেকে 30,000 টাকা আমরা লসে আছি। জলবায়ু পরিবর্তনের কারণে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, এমন দাবি ইকোফিশ প্রকল্পের ম্যানেজারের। তবে জুলাই আগস্টে মাছ ধরা পড়বে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, যার জন্য ইলিশ চলাচলে বিঘ্ন ঘটার কারণে ইলিশ মাছ ভোলামুখী কম হচ্ছে, যার জন্যই
জেলেরা আসলে মাছ পাচ্ছে না। আশা করি যে এখন থেকে 7-8 দিন পরে আবার কিছুটা মাছ বাড়তে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে ইলিশের যে সিজন সেটা জুনের শেষে, আগস্টে এবং সেপ্টেম্বরে হবে বলে আমরা আশাবাদী। দ্বীপ জেলা ভোলার 2 লাখ মৎস্যজীবীর আয়ের প্রধান উৎস মেঘনা তেঁতুলিয়ার রূপালী ইলিশ। সময় সংবাদ, ভোলা। বরগুনার আমতলীতে শুরু হয়েছে কাঁকড়া চাষ। স্বল্প পরিশ্রমে ও স্বল্প সময়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে কাঁকড়া চাষের সংখ্যা। চাষিরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে কাঁকড়া চাষের মাধ্যমে দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব। মৎস্য বিভাগও সহায়তার আশ্বাস দিয়েছে চাষিদের। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার আমতলী উপজেলার ছেকান্দারখালী গ্রাম। এক সময় এই গ্রামের পুকুরগুলো কোনো কাজে না আসলেও বর্তমানে অধিকাংশ পুকুরেই হচ্ছে কাঁকড়া চাষ। কেউ বা উন্মুক্তভাবে, আবার কেউ স্বল্প খরচে ভাসমান খাঁচা তৈরি করে তার মধ্যে বড় করে তুলছেন কাঁকড়া। মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে বিক্রি উপযোগী হয়ে ওঠে কাঁকড়া। অন্য মাছ বা চিংড়ি চাষের তুলনায় স্বল্প পরিশ্রমে ও অর্ধেক সময়ে দ্বিগুণ লাভ হওয়ায় বাড়ছে কাঁকড়া চাষির সংখ্যা। সকাল বিকাল শুধু আদার দিলেই ছাড়া কোনো কিছু লাগে না, তারপর অল্প দিনের মধ্যে আমরা বিক্রি করতে পারি। 1 কেজি চিংড়ির মাছের দাম আছে 400 টাকা, আর 1 কেজি এই কাঁকড়ার দাম আছে 800, 900 টাকা, 1200 টাকা, 1800 টাকাও আছে। আরো বাড়াইতে চাই, আরো সামনের দিকে আগাইতে চাই, যে আমাকে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়, আমরা এইটাই আইন হতে চাই। কত ছোট আছে, কত বড় আছে, এটি আবার বড় ডি আবার ছোট ডি আবার বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে ওটির আবার বেচে এলাম, বিক্রি করে ফিরে আবার আমি কিনে আবার আনিয়া ওটার মধ্যে রাখিয়া ব্যবসা করবো। প্রায় 15,000 টাকার মতো বিক্রি করছি। এখনো যে কাঁকড়া আছে 20-30 হাজার টাকা কাঁকড়া আছে আমার ঘিরে। মৎস্য বিভাগও কাঁকড়া চাষ পদ্ধতিতে শুরু থেকে বিক্রি পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছে। চাষিদেরকে কাঁকড়া বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণের ভিতরে তারা কিভাবে চাষ করবে, সেই চাষ পদ্ধতিটা, কোথায় কাঁকড়া পাওয়া যায়, কিভাবে চাষ করা যায় এবং এটার মার্কেটিংটা কি হবে, এই বিষয়গুলো আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করি। এলাকার পুকুরগুলোর পানি লবণযুক্ত হওয়ায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাংলাদেশ হাই কমিশন এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন হোসনা বেগম, যার জন্মসাল 1995 উল্লেখ করা হয়েছে। অন্যজন রাবিয়া বেগম, তার জন্ম 1952 সালে। ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ না করা হলেও ওই ভবনের একই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে 14 জন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিখোঁজ বাংলাদেশি একই পরিবারের 5 সদস্যদের এখনো কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ বাংলাদেশিদের 2 জন হুসনা ও রাবেয়া, তারা সম্পর্কে মা ও মেয়ে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 79 জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সরকার। অতীতের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বর্তমানে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভারতকে যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু বলেও অভিহিত করেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উপরও গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রায় 20টি কোম্পানির প্রধানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ভারতকে বিনিয়োগ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান মোদী। ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ রায়কে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ কার্যকরের আগেই কয়েকটি ফেডারেল আদালত তার বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে হোয়াইট হাউসের আপিলের পর সোমবার মার্কিন
সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ আংশিক প্রত্যাহারের পক্ষে রায় দেন। আগামী অক্টোবরে বিষয়টি নিয়ে আপিলের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 1.5 মাসের মাথায় 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে 90 দিন এবং যে কোনো দেশ থেকে শরণার্থী প্রবেশে 120 দিনের নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এর কয়েকদিন পরই ফেডারেল আদালত ওই নির্বাহী আদেশ স্থগিতের নির্দেশ দেন। নারীদের বিশ্বকাপ ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান নারীদের তারা হারিয়েছে 8 উইকেটে বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে উইন্ডিজরা নির্ধারিত ওভারের আগেই অল আউট হয়ে 204 রানে জবাব দিতে নেমে বোল্টনের অপরাজিত সেঞ্চুরিতে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় অজিরা। নারী বিশ্বকাপের 10 আসরের 8টির ফাইনালিস্ট অস্ট্রেলিয়া। এর মধ্যে 6 বারই নিজেদের ঘরে শিরোপা তুলেছে দলটি। স্বাভাবিকভাবেই আসরের হট ফেভারিটের তালিকায় অজিদের নামটি সবার উপরেই। আসরের শুরুটায় দাপট দেখাবে দলটি, সেটি প্রত্যাশিতই ছিল। টস জিতে ব্যাট করতে নামা উইন্ডিজদের শুরুতেই ধাক্কা দিয়ে ফেভারিটের মতোই শুরু করে অজি নারীরা। দলীয় মাত্র 34 রানে ওপেনার ওয়াল্টার সাজঘরে ফেরেন ব্যক্তিগত 7 রানে। এরপর 52 রানের পার্টনারশিপ গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ম্যাথুস ও নেশন। 46 রান করে দলীয় 86 রানে ফেরেন ম্যাথুস। দলের 123 রানের মাথায় নেশন ও প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর বড্ড তাড়াহুড়োয় আসা যাওয়ার মিছিলে নামেন বাকি ব্যাটসম্যানরা। এক প্রান্ত আগলে দলীয় অধিনায়ক টেলর করেন 45 রান, আর তাতে 204 রানের সংগ্রহ পায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দলটি। মামুলি সংগ্রহের বিপরীতে বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হয় দুর্দান্ত। ইনিংস ওপেন করতে নেমে দুই ব্যাটসম্যান মানি ও বোল্টন যোগ করেন 171 রান। এ সময় 70 রান করা মানি ফেরেন সাজঘরে। তবে ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত অজিদের। এরপর ল্যান্ডিং 12 রান করে ফিরলেও তাতে মোটেও অসুবিধায় পড়তে হয়নি অজিদের। ওপেনার বোল্টনের অপরাজিত সেঞ্চুরিতে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছয় অস্ট্রেলিয়ান মেয়েরা। ব্যাটিংয়ে 45 রানের পর বোলিংয়েও 2 উইকেট নেন উইন্ডিজ অধিনায়ক টেলর। তবে অলরাউন্ডিং পারফরমেন্সের পরও দিন শেষে সন্তুষ্টির বদলে একরাশ হতাশাই সঙ্গী হচ্ছে তার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। আসরের চতুর্থ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে শুরুর পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 35 রানে হারের পর এটি এখন ইংল্যান্ড দলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। যদিও বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ইংলিশ অধিনায়ক হিথার নাইট। অন্যদিকে আগের ম্যাচে সম্ভাবনা তৈরি করেও দক্ষিণ আফ্রিকার কাছে 3 উইকেটে হেরেছিল পাকিস্তান, তাই চাপে আছে তারাও। আইসিসি র্যাঙ্কিং এ 6 নম্বরে আছে পাক নারীরা, আর 7-এ ইংলিশরা। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। শেষ হয়েছে মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কনফেডারেশনস কাপের গ্রুপ পর্বের লড়াই। হাই ভোল্টেজ সব ম্যাচ শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল, চিলি, জার্মানি ও মেক্সিকো। ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে পর্তুগাল ও চিলি। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো। 4 দলের সেমিতে ওঠার চড়াই উতরাই পার হওয়ার খবর থাকছে এবারের প্রতিবেদনে। গেল বছর ইউরো চ্যাম্পিয়নশিপে অন্য এক পর্তুগালকে দেখেছিল ফুটবল বিশ্ব। ফেভারিট না হয়েও বাঘা বাঘা সব দলকে চমকে দিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছিল সেলেকাওরা। সামনে থেকে কান্ডারি হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সান্তোসের দল পর্যন্ত 2টি গোল করেছেন রোনালদো। সেমিতে সেলেকাওদের প্রতিপক্ষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। বি গ্রুপে ক্যামেরুনকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু হয় লা রোজাদের। পরের ম্যাচে 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে 1-1 গোলে ড্র। শেষটায় অস্ট্রেলিয়ার সঙ্গেও ড্র। 1 জয় আর 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে সেমিফাইনালে পা রেখেছে হুয়ান অ্যান্তোনিও পিজ্জির চিলি। বি গ্রুপ থেকে দাপটের সঙ্গেই সেমিতে পা রেখেছে জার্মানি। এবার আসরে অভিজ্ঞদের রেখে এক ঝাঁক নবীন তারকাকে নিয়ে অংশ নিয়েছিল ডায়মন্ড শাফটরা। জোয়াকিম লোকে খুব একটা হতাশ করেননি ড্রেক্সলার, ওয়ার্নারের মতো নবীনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-2 গোলের জয় শুরু। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ড্র হলেও শেষ ম্যাচে ক্যামেরুনকে 3-1 গোলে হারিয়েছে জার্মানি। 7 পয়েন্ট নিয়ে শীর্ষ 4-এ উঠেছে তারা।
সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ এ গ্রুপের রানার্স আপ মেক্সিকো পর্তুগালের সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে কনকাকাফ জয়ীরা। শেষ ম্যাচে রাশিয়াকে হারিয়ে জার্মানির সঙ্গে সমান 7 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে মেক্সিকো। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য 6 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন মুখ 3টি, ওপেনার হেইন কুইন, অলরাউন্ডার অ্যান্ডিল পেহলুকওয়েও এবং ব্যাটসম্যান এইডিন মার্করাম। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্টিফেন কুক এবং ওয়াইয়েন পার্নেল। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কেশাব মহারাজ। ব্যাটসম্যান মার্করামকে নেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির স্থানে। নিজের প্রথম সন্তানের সুখবরের অপেক্ষায় থাকা ডু প্লেসি খেলতে পারছেন না প্রথম টেস্টে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। আর সদ্য ইনজুরি থেকে উঠে আসা ভার্নন ফিল্যান্ডারের স্থানে ডাক পেয়েছেন 24টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা পেহলুকওয়েও। বাজে ফর্মের কারণে বাদ পড়া স্টিফেন কুকের জায়গা নিচ্ছেন কুন, যিনি দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ইংল্যান্ডের দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। তারই পুরস্কার হিসেবে 33 বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় এ ওপেনার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এমপি মন্ত্রীরা নিজ এলাকায় তুলে ধরবেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপির শীর্ষ নেতারা একমত হলেও আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত। কেউ চান শান্তিপূর্ণ, কেউ বা কঠোর কর্মসূচি। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনেও বাড়ি ফিরছে অনেকেই। বাস ও ট্রেন স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। মশক নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে 2 বেলা ওষুধ ছিটানোর কথা থাকলেও কয়েক মাসেও দেখা যায় না কর্মীদের। অভিযোগ এলাকাবাসীর। কাজ হচ্ছে দাবি সিটি কর্পোরেশনের। এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। টানা নিষেধাজ্ঞার পর মাছের আকারে জেলে পরিবারে চরম দুর্দিন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।